ওকে। আচ্ছা, শুনতে এবং দেখতে পাচ্ছ সবাই? শোনা এবং দেখা যাচ্ছে? যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো সিডিপির আজকে আমরা আলোচনা করব কি না, আজকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সেই থিওরিটাকে নিয়ে আলোচনা করব। এটা কে দিয়েছিলেন না আমরা জানি, আইভন প্যাভলভ নামক একজন আহ, লোক ছিলেন। তো তিনি সর্বপ্রথম এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এটা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এটা প্রথম আইভন প্যাভলভ দিয়েছিলেন। এবার এখানে কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমত, এই যে অনুবর্তন বা কন্ডিশনিং, এই জিনিসটার অর্থ কী? অনুবর্তন, এই যে অনুবর্তন, এই শব্দটার মানে হচ্ছে যখন কোনো একটা কিছুর জায়গাকে রিপ্লেস করে অন্য কোনো একটা জিনিস সেটার জায়গা নিয়ে নেয়, সেই ঘটনাটিকে আমরা অনুবর্তন বলছি। এবার এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, সেখানে সেটাকে আমরা যখন পড়ব তখন দেখতে পাবো যে এখানে দুটো জিনিসের কথা প্যাভলভ বলেছেন যাদের মধ্যে অনুবর্তন ঘটে। একটা হচ্ছে স্টিমুলাস আর একটা হচ্ছে রেসপন্স। এই দুটো জিনিসের মধ্যে কি ঘটে না, কন্ডিশনিং ঘটে বা অনুবর্তন ঘটে। তো এটা আমাদের লার্নিং অ্যান্ড থিওরিজ বলে যে আমাদের চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের একটা অংশ। এবার এই যে তত্ত্ব, এই তত্ত্বের কয়েকটা অন্য নাম রয়েছে। যেমন কি, এটাকে বাংলাতে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বলা হয়। আবার এর অন্য একটা নাম হচ্ছে ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব। তাই পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব এটি কে দিয়েছেন বা কার। ওকে। তো অনুবর্তন বা কন্ডিশনিং জিনিসটা কি না, দেখো এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীর কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। তাই তো আমরাও যেমন মানুষ, আমরা বিশেষ বিশেষ উদ্দীপকের সাথে বিশেষ রকমের প্রতিক্রিয়া করি। যেমন যদি তুমি এখন হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা সাপ দেখতে পাও, তাহলে কি করবে? সাপ দেখে ভয় পাবে বা লাফিয়ে উঠবে, তাই তো? আবার যদি তোমার পরিচিত কোনো মানুষকে দেখতে পাও, তাকে দেখে কি ভয় পেয়ে লাফিয়ে উঠবে? উঠবে না কো। তাকে দেখে কি করবে না, তোমার মনে আনন্দ হবে বা তার সাথে কথোপকথন করবে, তাই তো? তাহলে এই যে একটা প্রথম ক্ষেত্রে তুমি সাপ দেখে ভয় পেয়ে উঠলে, দ্বিতীয় ক্ষেত্রে তোমার পরিচিত কোনো মানুষকে দেখে তুমি খুশি হলে, এখানে দেখো প্রতিটি উদ্দীপক, এখানে সাপ, সাপ হচ্ছে একটা উদ্দীপক। এই সাপ উদ্দীপক তোমার মধ্যে একটা প্রতিক্রিয়া আনলো, সেটা কি না, সেটা হচ্ছে ভয় পাওয়া। এই ভয়ের প্রতিক্রিয়া নিয়ে এলো কে না, এই সাপ। আবার একইভাবে তোমার কোনো একজন বন্ধু, তার সাথে তোমার রাস্তায় দেখা হলো, এটা হচ্ছে উদ্দীপক। এর ফলে কি হলো না, তোমার মনে আনন্দ হলো, এই আনন্দ হচ্ছে কি না, প্রতিক্রিয়া। তাহলে ঠিক যেমন মানুষের এই যে প্রতিটা উদ্দীপকের জন্য একটা করে প্রতিক্রিয়া ঘটছে, ঠিক সেরকম প্রতিটা প্রাণীরই কিন্তু একটা করে উদ্দীপকের জন্য এক এক বিশেষ ধরনের প্রতিক্রিয়া ঘটছে। ঠিক আছে, এই জিনিসটাকে প্যাভলভ লক্ষ্য করলেন এবং তিনি প্রথম একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে সেই পরীক্ষাটা শুরু করলেন। একটা ক্ষুধার্ত কুকুর নিয়ে পরীক্ষা শুরু করলেন। যেমন খাবারের উপস্থিতিতে দেখো ক্ষুধার্ত প্রাণীদের মধ্যে লালাক্ষরণ দেখা যায়, তাদের মুখের মধ্যে লালা আসে। শব্দে প্রাণীর মধ্যে সজাগ ভাব দেখা যায়। হয়তো দুপুরে বা রাত্রে কুকুরেরা ঘুমাচ্ছে, সেখানে হঠাৎ করে যদি কোনো শব্দ আসে, কি হবে না, সেই শব্দের জন্য কুকুর বা বিড়াল যে প্রাণী হোক, তার মধ্যে একটা সজাগ ভাব দেখা যাবে, সজাগ ভাব দেখা যাবে, সে জেগে উঠবে। এই ধরনের প্রতিক্রিয়াগুলো প্রাণীর সহজাত প্রতিক্রিয়া। এখানে উদ্দীপক হলো স্বাভাবিক উদ্দীপক। তাহলে স্বাভাবিক উদ্দীপক কোনগুলো আর সহজাত বা কৃত্রিম উদ্দীপক কোনগুলো বা অনুবর্তিত উদ্দীপক কোনগুলো? দেখো, যে জিনিসটার জন্য যে কাজটা ঘটে সাধারণত, সেটা তার স্বাভাবিক উদ্দীপক। যেমন সাপ দেখে ভয় পাওয়া, ভালো করে বোঝো, সাপ দেখে ভয় পাওয়া এটা একটা সাধারণ ঘটনা নাকি অসাধারণ ঘটনা? এটা একটা সাধারণ ঘটনা, কারণ প্রত্যেকটা মানুষই সাপ দেখে ভয় পেতেই পারে, তাই তো? কিন্তু সাপ দেখে আনন্দ হওয়া, এটা দেখো
অসাধারণ নয়, এটা অসাধারণ ব্যাপার, এটা তো সাধারণত হয় না। তাই এই যে সাপ এবং ভয়, এই দুটো হচ্ছে সাধারণ উদ্দীপক, ভয়ের সাধারণ উদ্দীপক সাপ। ঠিক একই রকম প্যাভলভ যে পরীক্ষাটা করেছিল, সেখানে খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়েছিল। তো খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হওয়া একটা স্বাভাবিক ঘটনা, তার কারণ খাবার দেখে মুখে লালা নিঃসরণ হতেই পারে কুকুরের। কিন্তু পরবর্তীতে অনুবর্তনের পর তিনি দেখলেন, কুকুরটিকে এমনভাবে তিনি পরীক্ষা করলেন, তিনি দেখলেন খাবার না দেখে কেবল ঢং ঢং করে একটা ঘন্টা বাজালে ঘন্টার শব্দ শুনেই কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হতে শুরু করছে। তাহলে এই যে ঘন্টার শব্দ শুনে সমস্ত কুকুরের মুখ থেকে কি লালা নিঃসরণ হয়, বা ঘন্টার শব্দ শুনে লালা নিঃসরণ হওয়া, এটা কি সাধারণ? সাধারণ নয়, এটা অনুবর্তিত প্রতিক্রিয়া বলা হচ্ছে এটাকে। অনুবর্তিত উদ্দীপক হচ্ছে ঘন্টার শব্দ, অনুবর্তিত প্রতিক্রিয়া হচ্ছে ঘন্টার শব্দ শুনে লালা নিঃসরণ। তো এই যে পরীক্ষাটা প্যাভলভ করেছিলেন, এটাই তার কন্ডিশনিং থিওরি, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব নামে পরিচিত। এখানে তিনি বলেছেন যে যদি কোনো নিরপেক্ষ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হয়, তবে এক সময়ে দেখা যাবে ওই স্বাভাবিক উদ্দীপকের প্রতিক্রিয়ার সঙ্গে নিরপেক্ষ উদ্দীপকের প্রতিক্রিয়া দুটো মিশে গেছে, সংযোগ হয়ে গেছে। অর্থাৎ একটা কুকুরকে যদি প্রতিদিন ঘন্টা বাজানোর পরে খেতে দেওয়া হয়, ঢং করে ঘন্টা বাজানো হলো, তারপর খাবার দেওয়া হলো, ঘন্টা বাজানো হলো, খাবার দেওয়া হলো, এরকম অনেক দিন করতে করতে একটা টাইম আসবে, তখন কুকুরের মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে। কি অভ্যাস হয়ে যাবে? কি না, ঘন্টার শব্দ শুনলেই সে কি করবে না, তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে, তখন আর খাদ্যের দরকার হচ্ছে না। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে কুকুরের মুখে লালা নিঃসরণ হওয়ার জন্য বা লালা নিঃসরণ করানোর জন্য কিসের প্রয়োজন ছিল? খাদ্যের প্রয়োজন ছিল। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আর খাদ্যের প্রয়োজন নেই, কেবলমাত্র ঘন্টার শব্দ শুনলেই তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে। তাহলে যে কাজটা আগে খাদ্য ঘটাতো, খাদ্য দেখে লালা নিঃসরণ হতো, এখন আর খাদ্যের প্রয়োজন নেই, খাদ্যকে রিপ্লেস করে দিয়েছে, সেই একই কাজ ঘন্টার ধ্বনি করছে কৃত্রিম উদ্দীপক। এই জিনিসটাই হচ্ছে অনুবর্তন। অনুবর্তন মানে কি, আমরা প্রথমেই বললাম, একটা কোনো জিনিস সেটা যে কাজটা করতো তার জায়গায় অন্য অন্য কিছু একটা সেই একই কাজ যখন করে, সেই ঘটনাকে আমরা অনুবর্তন বলছি। দেখো, অনুবর্তন প্রক্রিয়া এটা দুই প্রকারের হয়। কি কি না, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন যেটা আমরা আজকে পড়ছি, আর একটা হয় সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, যেটা আমরা পরবর্তীতে পড়ব। এই যে প্রাচীন অনুবর্তন, এর প্রবক্তা হচ্ছেন প্যাভলভ। আর আমাদের যে সক্রিয় অনুবর্তন রয়েছে সেটার প্রবক্তা হলেন স্কিনার। ওকে, স্কিনার। আচ্ছা, এবার এই যে প্রাচীন অনুবর্তন সেটা নিয়ে যদি দেখি, দেখো এই প্রক্রিয়ার অপর নাম হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। মনে রাখবো, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। এর আরেকটি অপর নাম হচ্ছে অনুবর্তন তত্ত্ব, বাংলাতে এটাকে অনুবর্তন তত্ত্ব বলা হয়। একটা ক্ষুধার্ত কুকুরের ওপর প্যাভলভ প্রথম এই পরীক্ষাটি করেছিল। সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের জনককে, এটার জনক হচ্ছে স্কিনার। তাহলে মনে রাখবো, দন্তস্ব দিয়ে স্কিনার বানান শুরু, দন্তস্ব দিয়েই সক্রিয় বানানো শুরু। তো সক্রিয় এই যে দন্তস্ব রয়েছে, সেটা হচ্ছে কার না, স্কিনারের। এটা হচ্ছে কার, স্কিনারের। বেশ, এবার দেখো, এই যে প্রাচীন অনুবর্তন, তো একজন রাশিয়াতে একজন শরীরতত্ত্ববিদ বা এক ধরনের ডাক্তার তিনি বলতে পারেন ছিলেন, তার নাম ছিল আইভান প্যাভলভ। তিনি প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। তার মতে প্রাণীরা স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকে। এই যে প্রথমে বললাম যে জিনিসটা, যেমন খাদ্য দেখে লালা নিঃসরণ হওয়া, এটা দেখো একটা স্বাভাবিক ন্যাচারাল ঘটনা, তাই তো? কিন্তু কারো যদি কোনো পাথর দেখে লালা নিঃসরণ হয়, সেটা কিন্তু অস্বাভাবিক ঘটনা, তাই না? তো বলা হচ্ছে এই যে এটাই, যে প্যাভলভের মতে কি না, স্বাভাবিক উদ্দীপকের জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া প্রাণীদের মধ্যে ঘটতেই পারে বা ঘটে, ঠিক আছে? কিন্তু আবার কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। এই যে খাদ্যের পরিবর্তে ঘন্টার শব্দ, আলো জ্বালানো বা অন্য কিছুর মাধ্যমেও এই লালা নিঃসরণ করানো সম্ভব। স্বাভাবিক উদ্দীপকের বদলে কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে যখন আমরা একই প্রতিক্রিয়া ঘটাতে পারবো, সেটাকে প্যাভলভীয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন বলবো। তাহলে এক কথাতে প্রাচীন অনুবর্তন কি না, স্বাভাবিক উদ্দীপকের বদলে
অন্য কিছু দ্বারা যখন ওই একই কাজ করানো যায় যেটা স্বাভাবিক উদ্দীপক করাচ্ছিল, সেই ঘটনাটাকে প্রাচীন অনুবর্তন বলছে। একটা কুকুরকে খাবার দেখালেই তার মুখ থেকে লালা পড়তে শুরু করে। খাবারের বদলে দেখা গেল পরীক্ষা করে করে এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে কুকুরটার কাছে গেলে বা কুকুরটা সেই মানুষটিকে দেখলেই সে মনে করে খাবার দেবে, এবং খাবার না দেখার আগে, খাবার দেখার আগেই শুধু মানুষটিকে দেখেই তার লালা নিঃসরণ শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না অনুবর্তন। ওকে, প্যাভলভ বলেছেন প্রত্যেকটা প্রাণীর কোনো একটি প্রতিক্রিয়া করার জন্য নির্দিষ্ট একটি উদ্দীপক থাকে, সেই উদ্দীপকটি ওই প্রাণীকে ওই ধরনের প্রতিক্রিয়া করায়। উদ্দীপককে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, যথা স্বাভাবিক উদ্দীপক এবং কৃত্রিম উদ্দীপক। একইভাবে প্রতিক্রিয়াকেও তিনি কিন্তু দুটো ভাগে ভাগ করেছেন, স্বাভাবিক প্রতিক্রিয়া এবং কৃত্রিম প্রতিক্রিয়া। ওকে, কৃত্রিম উদ্দীপক বলতে তিনি ঘন্টার শব্দকে বলেছেন। এই জায়গাটা থেকে প্রশ্ন আসে যে কোনটা স্বাভাবিক উদ্দীপক, কোনটা কৃত্রিম উদ্দীপক ইত্যাদি। এই জায়গাটা একটু মনে রাখবো আমরা। কৃত্রিম উদ্দীপক বলতে তিনি ঘন্টার শব্দকে বলেছেন, আর স্বাভাবিক উদ্দীপক বলতে তিনি খাবারকে বলেছেন। খাবার দেখে জিভে জল আসে, তাহলে এই দুটোকে আগে তোমরা কিন্তু মনে রেখো। কৃত্রিম উদ্দীপক কোনটা, যেটা ঘন্টার শব্দ, আর স্বাভাবিক উদ্দীপক কোনটা, সেটা হচ্ছে খাদ্য। এবার খাবার দেখে জিভে জল আসার যে ঘটনা, সেটা তো সাধারণ নাকি অসাধারণ? সেটা সাধারণ বা স্বাভাবিক। তাহলে খাবার দেখে যখন কুকুরের জিভে জল আসছে, সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। আর ঘন্টার শব্দ শুনে যদি কুকুরের মধ্যে সজাগ ভাব বা মুখে জিভে জল আসে, সেটা কিন্তু তখন কৃত্রিম প্রতিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, যে খাদ্য, খাদ্য হচ্ছে কি স্বাভাবিক উদ্দীপক, খাদ্য হলো স্বাভাবিক উদ্দীপক, আর ঘন্টার শব্দ সেটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক। খাদ্য দেখে মুখে লালা নিঃসরণ, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘন্টার ধ্বনি শুনে মুখে লালা নিঃসরণ অথবা সজাগ ভাব, এটা কি, এটা কৃত্রিম। যেটার জন্য যেটা হচ্ছে সেই মতো নাম। ঘন্টা হচ্ছে ঘন্টার শব্দ কৃত্রিম উদ্দীপক, ঘন্টার শব্দ শুনে লালা নিঃসরণ বা সজাগ হয়ে যাওয়া কৃত্রিম প্রতিক্রিয়া। খাদ্য হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, খাদ্য দেখে লালা নিঃসরণ হওয়া হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার এই চারটে কোড দ্বারা বোঝানো হয়। সেটা হচ্ছে কি না, স্বাভাবিক উদ্দীপককে তিনি বলেছেন S1, স্বাভাবিক প্রতিক্রিয়াকে তিনি বলেছেন R1, কৃত্রিম উদ্দীপককে তিনি বলেছেন S2, আর কৃত্রিম প্রতিক্রিয়াকে বলা হয়েছে R2। তাহলে দেখো সাজালে আমরা এইভাবে পাবো S1 R1, S2 R2। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কি হয় না, অনুবর্তন হয় এই মাঝামাঝি, যখন S2 এর কারণে R1 ঘটে। আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টারটা একটু এই সমস্ত কারণে একটু হিজিবিজি লাগতে পারে মাথার মধ্যে, একটু বুঝে বুঝে শুনবে কথাগুলো। দেখো তাহলে প্যাভলভ কি না চারটে কোড দ্বারা এই চারটে জিনিসকে বুঝিয়েছেন। এক হচ্ছে S1 দ্বারা তিনি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যকে বুঝিয়েছেন। R1 দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ খাদ্যের জন্য, খাদ্য দেখে লালা নিঃসরণ, সেটাকে R1 বলেছেন। S2 বলতে তিনি ঘন্টার শব্দকে বলেছেন S2, আর ঘন্টার শব্দ শুনে সজাগ হওয়া বা লালা নিঃসরণ হওয়া, সেটাকে R2 বলা হয়েছে কৃত্রিম প্রতিক্রিয়া। এবার এই জায়গাটা একটু দেখো। দেখো প্রথমে বলা হয়েছে এটা হচ্ছে খাদ্য S1। ধরো কোনো একটা কুকুরের সামনে খাবার নিয়ে যাওয়া হলো, খাবার নিয়ে যাওয়া হলো, সেই খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হলো। কি হলো? লালা নিঃসরণ হলো। এটা সাধারণ ঘটনা, তাহলে খাদ্যের কারণে লালা নিঃসরণ হচ্ছে, খুব ভালো কথা। এবার কোনো একটা কুকুরের কাছে গিয়ে বিশাল জোরে জোরে ঘন্টা বাজানো হলো, ঢং ঢং করে, ঘন্টার শব্দ। আর সেই ঘন্টার বিকট শব্দ শুনে কুকুরটা কি করলো? কুকুরটা জেগে উঠল। ঠিক আছে, ঘুমাচ্ছিল, সে জেগে উঠল। তো এই যে ব্যাপারটা হলো, ঘন্টার শব্দ শুনে কুকুরের জেগে ওঠা, এটা কি হলো তাহলে? ঘন্টার শব্দ শুনে কুকুরের জেগে ওঠা, এটাও একটা সাধারণ ঘটনা, এটাও স্বাভাবিক উদ্দীপক। তাহলে উভয়ই স্বাভাবিক উদ্দীপক। এখনও অনুবর্তন ঘটেনি। অনুবর্তন ঘটছে কখন? যখন এই ঘন্টার শব্দ আগে কি করতো? কুকুরকে জাগাতো। এখন ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে। এই দুটো যখন মার্জ করে যাচ্ছে, পরস্পর একীভূত হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে বলছি আমরা অনুবর্তন। অনুবর্তন, ওকে, কন্ডিশনিং। তাহলে খাদ্য দেখে লালা নিঃসরণ হতেই পারে, এটার জন্য এটা স্বাভাবিক ঘটনা।
ঘন্টার শব্দ শুনে কুকুর সজাগ হতে পারে, এটাও স্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা কোনটা? যখন ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ শুরু হবে, কারণ তার আগে এই কাজটা খাদ্য করত, এখন ঘন্টা করছে। এটা হচ্ছে অনুবর্তন, এই জিনিসটাই হচ্ছে অনুবর্তন। এবার প্রাচীন অনুবর্তনের যে সমীকরণটা আছে দেখো, প্যাভলভের প্রাচীন অনুবর্তনমূলক শিখনের পরীক্ষা। তো এখানে রুশ শরীরতত্ত্ব বিশারদ আইভান প্যাভলভ প্রবর্তিত অনুবর্তন প্রক্রিয়াটি প্রাচীন অনুবর্তন, এবং আমেরিকান বিশিষ্ট মনোবিদ স্কিনারেরটা হচ্ছে সক্রিয় অনুবর্তন, এটা জানি। প্যাভলভ তার পরীক্ষার জন্য কি কি নিয়েছিলেন না, তিনি প্রথমত একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়েছিলেন যে প্রচণ্ড হারে ক্ষুধার্ত ছিল, যাতে সে খাবার খাওয়ার জন্য ছটপট করে। একটি ঘন্টা নেওয়া হয়েছিল, একটি টেবিল ছিল এবং কিছু খাদ্য বস্তু ছিল এবং আরও কিছু আনুষঙ্গিক উপকরণ ছিল। পরীক্ষাতে তিনি কি করলেন দেখো, পরীক্ষাতে তিনি প্রথমবারে কেবলমাত্র নিউট্রাল স্টিমুলাস অর্থাৎ কুকুরকে সজাগ করতে চাইলেন। তিনি এখানে কি করলেন, তিনি কুকুরকে খেতে দেওয়ার আগে তার কানের কাছে ঘন্টা বাজালেন, এবং এই ঘন্টার শব্দ শুনে কুকুর দেখো মুখ ঘুরিয়েছে, অর্থাৎ সজাগ হয়েছে। সে হয়তো ঘুমাচ্ছিল, সে জেগে উঠে বসলো ঘন্টার শব্দ শুনে। এরপরে কি হলো, ঘন্টা শব্দ শোনার পর 1 সেকেন্ড পরেই তাকে খাবার দেওয়া হলো। ঠিক আছে, এই যে খাবার, খাদ্যকে প্যাভলভ ইউএস বলেছেন। ইউএস মানে কি? ইউএস মানে হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস, ইউএস। তো পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে প্যাভলভের পরীক্ষায় আনকন্ডিশন স্টিমুলাস কোনটি, সেটা হচ্ছে খাদ্য। ঠিক আছে, এবার তাহলে কি হলো না, প্রথম প্রথম সময়ে কি করা হলো, শুধু ঘন্টা বাজানো হলো, ঘন্টার শব্দ শুনে কুকুর যখন সজাগ হলো, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো, তাকে খাবার দেওয়া হলো, তাকে খাবার দেওয়া হলো। তৃতীয় দিন থেকে কি করা হলো, যে প্রথমে প্রথমে ঘন্টা বাজানো হলো, তারপরে খাদ্য দেওয়া হলো। এখানে ছবিটা একটু উল্টো হয়ে গেছে, ঘন্টা বাজানো হলো, খাবার দেওয়া হলো, মানে ঘন্টা আর খাদ্য এবার একসঙ্গে দিতে শুরু করা হলো। এরকম বেশ কিছু দিন চলতে থাকলো, ধরে নাও 100 দিন এরকম চালানো হলো। ঘন্টা বাজানো, ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গেই খাবার, এই যে এখন সকালে ঘন্টা বাজিয়ে বিকেলে খাবার দেবো এমন কিন্তু নয়। ঘন্টা বাজানোর 0.5 সেকেন্ডের মধ্যে খাবার দিতে হবে, তবে অনুবর্তন হবে। তো প্যাভলভ এই জিনিসটা পরবর্তী 100 দিন ধরে করতে থাকলেন। আফটার কন্ডিশনিং কি দেখা গেল, এর জন্য ঘটে গেল অনুবর্তন। এখানে কি ঘটে গেল, ঘটে গেল অনুবর্তন। দেখো কিভাবে, প্রথমে ঘন্টা শুনে কেবল সজাগ হয়েছিল কুকুর, কুকুরের মুখটা ভালো করে দেখো, কোনো কি লালা নিঃসরণ হচ্ছে, হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে খাদ্য দেখে কুকুর সজাগ হয়েছিল, মুখটা দেখো জিভ বেরিয়ে আছে, অর্থাৎ লালা নিঃসরণ হচ্ছে। তাহলে প্রথম কয়েকদিনে কি ছিল, ঘন্টা দেখে কুকুরের লালা নিঃসরণ হয়নি, কুকুরের লালা নিঃসরণ হচ্ছিল খাদ্য দেখে, তাই তো, খাদ্য দেখে। এবার পরবর্তী পরবর্তী সময়গুলোতে কি হলো দেখো, পরবর্তী সময়গুলোতে কুকুর কেবল ঘন্টার ধ্বনি শুনেই, কেবল ঘন্টার শব্দ শুনেই তার মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে গেছে, এই যে জিভ বেরিয়ে আছে। আর দেখো এখানে কিন্তু খাবার নেই, এটা হচ্ছে অনুবর্তনের পরের ঘটনা। ওকে, তো প্যাভলভের টোটাল পরীক্ষাটাই ছিল এরকম। দেখো, প্যাভলভ তার পরীক্ষার জন্য একটি ক্ষুধার্ত কুকুর নিয়েছিলেন, কুকুরটির সামনে কিছু খাবার দেওয়া হলো, দেখা গেল কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণের কারণ কি না, কারণ হলো চোখের সামনে খাদ্যবস্তুকে দেখা। তো একটা কুকুর তার যখন প্রচণ্ড খিদে পেয়ে আছে, খিদে পেয়ে আছে, তখন কি হচ্ছে না, তখন তার সামনে যদি খাবার নিয়ে আসা হয়, স্বাভাবিক ব্যাপার যে তার মুখ থেকে লালা নিঃসরণ হবে, তার মুখ থেকে লালা নিঃসরণ হবে, তাই তো। এবার সেই প্যাভলভ একটা বিশেষ যন্ত্রও রেখেছিল, সেই যন্ত্রের মাধ্যমে কুকুরের মুখে যে লালা, সেটাকে পরিমাপ করা যেত, সেটাকে পরিমাপ করা যেত। ঠিক আছে, তো কুকুরটির সামনে খাবার দেওয়ার আগে খাবার সম্পর্কে কুকুরটিকে সচেতন করার জন্য একটা ঘন্টার ধ্বনি শোনানো হতো। কুকুরটিকে প্রতিবার খেতে দেওয়ার আগে তার কানের কাছে গিয়ে একবার ঢং করে ঘন্টা বাজানো হতো। ঘন্টার ধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্য বস্তুকে দেওয়া হতো। কিছুদিন এইভাবে পরীক্ষাটি পুনরাবৃত্তি করার পর দেখা গেল যে কুকুরটি ঘন্টার ধ্বনি শোনা মাত্র লালাক্ষরণ শুরু হচ্ছে, অর্থাৎ কেবল ঘন্টার শব্দ শুনছে আর কুকুরটির লালাক্ষরণ শুরু হচ্ছে। প্রকৃতপক্ষে ঘন্টার শব্দের সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক নেই। কুকুরটি মনে মনে কি ভাবছে, কুকুরটি মনে মনে ভাবছে যেহেতু তার মালিক এর আগে পর্যন্ত প্রতিবারে
কেবল ঘন্টা বাজানোর পরেই তাকে খেতে দিত, খাদ্য দিত, সেই কারণে সে ভাবছে যে ঘন্টা বাজিয়েছে মালিক, তার মানে নিশ্চয়ই খাদ্য আসবে। সেই খাদ্যের কথা ভেবে তার মুখ থেকে কিন্তু লালা নিঃসরণ হচ্ছে, অন্য কোনো কারণে কিন্তু নয়। ঠিক আছে, অন্য কোনো কারণে কিন্তু নয়। আচ্ছা, এবার দেখো, খাদ্যবস্তু যখন লালাক্ষরণটা ঘটাচ্ছে, এই পরীক্ষাটা একদিনে কিন্তু হয়নি, বেশ কিছু দিন, বেশ কয়েক মাস ধরে কন্টিনিউ করার পরে এই অনুবর্তন ঘটেছে। এবার দেখো, এখানে লেখা আছে খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটাচ্ছে তখন তা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। ঠিক আছে, খাবার যখন লালাক্ষরণ ঘটাচ্ছে সেটাকে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া বলছি। কিন্তু যখন ঘন্টার ধ্বনি বা ঘন্টার শব্দ লালাক্ষরণ ঘটায় তখন সেটাকে কি বলা হচ্ছে, অনুবর্তিত প্রতিক্রিয়া। এই লাইনটা মুখস্থ করে রাখবে যে কোনটার ফলে কোনটা ঘটছে, সেটাই এখানে ব্যাপার। খাদ্যের ফলে যখন লালাক্ষরণ ঘটছে সাধারণ ঘটনা, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু যখন ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে, সেটা তখন কি না, অনুবর্তিত প্রতিক্রিয়া। দেখো, স্বাভাবিক প্রক্রিয়া কি? স্বাভাবিক উদ্দীপকের ফলে যে প্রক্রিয়া হচ্ছে, স্বাভাবিক উদ্দীপকের ফলে যে স্বাভাবিক প্রক্রিয়া হয় তা হলো স্বাভাবিক প্রক্রিয়া। যেমন স্বাভাবিক উদ্দীপক কি? খাদ্য। খাদ্য দেখে যদি কুকুরের মুখে লালা আসে বা যে প্রতিক্রিয়াটা হয় সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আর অনুবর্তিত প্রতিক্রিয়া কি না, স্বাভাবিক উদ্দীপকের জায়গায় যখন অন্য কোনো কৃত্রিম একটা উদ্দীপক সেই একই কাজ করছে যে কাজটা স্বাভাবিক উদ্দীপক করতো, তখন সেই প্রতিক্রিয়াকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে। যেমন প্যাভলভের পরীক্ষাতে ঘন্টার যে শব্দ সেটা শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ, সেটা অনুবর্তিত প্রতিক্রিয়া। তার কারণ কি, এর আগে পর্যন্ত স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্য লালা নিঃসরণের কাজ করত, এখন ঘন্টার শব্দ করছে। এত দূর পর্যন্ত বোঝা গেল? কারো কোনো অসুবিধা থাকলে একটু বলবে, আমি একটু কমেন্টগুলো চেক করে নিই। বলো, এত দূর পর্যন্ত বোঝা গেছে? কারোর কোথাও অসুবিধা আছে বুঝতে এটুকু? ওকে, বেশ। প্যাভলভের এই যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এই জায়গাটা একটু মনে রাখবে। একটাকে বলা হয় এস টাইপ আর একটাকে বলা হয় আর টাইপ। সিডিপির ভালো বই বলতে তোমাদের দেখবে দেবাশিস পালের বই আছে একটা, টেটের জন্যই লেখা, সবুজ রঙের মনে হয় বইটা। ঠিক আছে, আর তার বাইরে যদি কম্বাইন কেনো তাহলে একসাথে দেখবে ছায়া প্রকাশনীর একটা বই হয় টেট চ্যালেঞ্জার বলে, সেটাও ভালো। তো প্রথম হচ্ছে, যখন যেহেতু প্রথম করছো তো তোমাদের থিওরি করতে হবে প্রথমে, থিওরির সাথে সাথে এমসিকিউ। এবার এই এমসিকিউ এর মধ্যে লাগাবে কোনগুলো না, সিটেট, সিটেট পিওয়াইকিউ লাগাবে। এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে কিনতে পাওয়া যায় 99 টাকায় সিটেটের বাংলা, এই সবগুলো কিনবে না, এই সবগুলো কিনলে একটাও করতে পারবে না, এই এত বিচ্ছিরি ট্রান্সলেশন করা থাকে এগুলোতে। চেষ্টা করবে আরিহান্ট বা যে কোনো প্রকাশনীর ইংরেজি বই থাকে দেখবে, তো সেটা কিনে ইংরেজি বা হিন্দি সেটা থেকে করার চেষ্টা করবে। দরকার হলে বাড়িতে বসে বসে ট্রান্সলেট করবে ফোনে বিভিন্ন অ্যাপ বা এআই দিয়ে। ঠিক আছে, তো এমসিকিউ এর মধ্যে সিটেট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো লাগাবে, বিশেষ করে 2022 সাল থেকে শুরু করবে, কারণ এই টাইম থেকে কোয়েশ্চেনের প্যাটার্নটা সিটেটের পাল্টেছে এবং আমাদের রাজ্যের মতোই হয়েছিল, বিভিন্ন হার্ড টাইপের কোয়েশ্চেন আসছিল। আর থিওরির জন্য দেবাশিস পাল কিনতে পারো, বা ডিএলএড এর ফার্স্ট ইয়ারের রীতা পাবলিকেশনের একটা সাদা রঙের বই থাকে ডিএলএড কলেজে, সেটাও দেবাশিস পালেরই লেখা, সেটাও পড়তে পারো। অথবা ছায়া প্রকাশনীর টেট চ্যালেঞ্জার বলে একটা মোটা পাড়া বই থাকে, সমস্ত বিষয় থাকে ওটার মধ্যে। হ্যাঁ, ওটা সবগুলো মিলিয়ে, কিন্তু সিডিপি থিওরিটাও ভালোভাবেই আছে। হ্যাঁ, ভালো আছে। শুধু যদি সিডিপির কেন, দেবাশিস পাল কিনে নিও। হ্যাঁ, বলো। হুম, না, শুধু এমসিকিউ কোয়েশ্চেন দেখলে হবে না, প্রথমত তোমাকে ধরো এই যে 14 থেকে 16টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো থিওরিটা তোমাকে পড়তে হবে বই থেকে, এবং আমিও সেটাই বলবো। আচ্ছা, সিটেট, হ্যাঁ সিটেটটা তুমি করতে পারো, সিটেটটা ইউটিউব দেখে করতে পারো, সেখানে একটা খাতা করবে, হয়তো খাতায় নোট করে নিলে প্রতিদিন 15টা 30টা করে প্রশ্ন, ব্যাস, করতে পারো।
হ্যাঁ, আচ্ছা, এই যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এইখানটা আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো, প্যাভলভের এই যে তত্ত্বে, এখানে দুটো কথা বলা হয়েছে। প্যাভলভের তত্ত্বকে বলা হয় এস টাইপ তত্ত্ব। কি তত্ত্ব? এস টাইপ তত্ত্ব। আর স্কিনারের তত্ত্বকে বলা হয় আর টাইপ তত্ত্ব। এস টাইপ, আর টাইপ। এবার কেন এরকম নামকরণ করা হয়েছে, এটা দেখবে এক একটা বইয়ে গোলমাল হয়ে যায়। যেমন ছায়া প্রকাশনীর ওই যে বইটা বলছিলাম, ওখানে একটা এমসিকিউ তোমরা পড়বে যদি কারো থাকে, সেখানে স্কিনারের থেকে এস টাইপ লিখে ফেলেছে ওরা ভুল করে। পরবর্তী একটা জায়গায় আবার ওই প্রশ্নটাকেই আবার ঠিক করে এস টাইপ করে দিয়েছে। যাই হোক, তো এই লাইনটা মনে রাখবে, প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ঠিক আছে, প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এস টাইপ তত্ত্ব। এস টাইপ তত্ত্ব। স্কিনারের যে অনুবর্তন তত্ত্ব, সেটাকে বলা হয় আর টাইপ তত্ত্ব। এস মানে হচ্ছে স্টিমুলাস, উদ্দীপক। প্যাভলভের যে থিওরি রয়েছে, সেখানে উদ্দীপকের ক্রিয়াকে তিনি বেশি জোর দিয়েছেন, সেজন্য এস টাইপ বলা হচ্ছে। স্কিনারের আর টাইপ, আর ফর কি না রেসপন্স। রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া। তার মানে স্ক্রিনারের যে থিওরি, সেখানে প্রাণীর উদ্দীপকের থেকে প্রতিক্রিয়ার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তো এটা মনে রাখবে, প্যাভলভ এস টাইপ, স্কিনার আর টাইপ থিওরি। এবার এই জায়গাটা একটু দেখো, আমাদের প্যাভলভের থিওরিতে সেরকম কিছু নেই, কেবল এই অনুবর্তন জিনিসটাকেই খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। অনুবর্তনের আগের ঘটনা আর অনুবর্তনের পরের ঘটনা, এটাকে যদি একটু দেখো, দেখো ঘন্টার যে শব্দ, ঘন্টার শব্দ S1 বলা হয়েছে এটাকে কোড আকারে। তো এই S1 বা ঘন্টার ধ্বনি, এটা কি? এটা স্বাভাবিক উদ্দীপক। এবং এই ঘন্টার শব্দ শুনে কুকুরটা কি হচ্ছিল? লালাটা নিঃসরণ হয়নি প্রথমে, সে জেগে উঠছিল, সজাগ হচ্ছিল, এটাও স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার খাদ্য, এটাও স্বাভাবিক উদ্দীপক, খাদ্যের কারণে লালাক্ষরণ, স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার মনে হতে পারে যে তাহলে দুটোই কেন স্বাভাবিক, কৃত্রিমটা কোথায়? তাই না? দেখো, ঘন্টার শব্দ শুনে প্রতিটা প্রাণী জেগে ওঠে, দুটোই সাধারণ ঘটনা, তাই দুটোই এখানে স্বাভাবিক উদ্দীপক। খাবার দেখে প্রতিটা প্রাণীরই লালাক্ষরণ হতেই পারে, এটাও স্বাভাবিক ঘটনা, তাই এখানে দুটোই স্বাভাবিক উদ্দীপক বা স্বাভাবিক প্রতিক্রিয়া। ওকে, এবার অনুবর্তনের আগে, এটা অনুবর্তনের আগে সবগুলোই কিন্তু স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া রয়েছে। অনুবর্তনের পরে কি হলো, চেঞ্জটা এখানে এলো, টুইস্টটা, ঘন্টার শব্দ শুনে তখন আর জেগে উঠছে না কুকুর, ঘন্টার শব্দ শুনে কুকুরের লালাক্ষরণ হতে শুরু করছে। এটা কিন্তু একটা সাধারণ ঘটনা নয়। তুমি রাস্তায় একটা কুকুরকে ধরে নিয়ে এসো, তার কানের কাছে যত ইচ্ছা ঘন্টা বাজাও, কই তার মুখ থেকে কি লালা নিঃসরণ হবে? হবে না, সে বরং দৌড়ে পালাবে। তো ঘন্টার শব্দ শুনে সজাগ হয় কুকুরেরা, দৌড়ে পালায়, জেগে ওঠে। কিন্তু কোনো কুকুর ঘন্টার শব্দ শুনে মুখ থেকে তার খাদ্যের লোভে লালা পড়ে না। তো এটা যেহেতু এখানে ঘটছে, যেহেতু ঘটছে অর্থাৎ কৃত্রিমভাবে এটাকে ঘটানো হয়েছে, তাই এই জিনিসটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি না কৃত্রিম উদ্দীপক, এটাকে বলা হচ্ছে কৃত্রিম প্রতিক্রিয়া। এই ঘটনাটা ঘটছে অনুবর্তনের পরে। এই যে পরিবর্তনটা এলো, এই যে এখানে ঘন্টার ধ্বনি এতক্ষণ কুকুরকে সজাগ করছিল, এবার ঘন্টার ধ্বনি কুকুরের মুখ থেকে লালাক্ষরণ করছে, এই যে পরিবর্তনটা, এটারই নাম অনুবর্তন। এবার অনুবর্তনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি? যেমন দেখো, যে উদ্দীপকটিকে অনুবর্তন করতে হবে, সেই উদ্দীপকটিকে স্বাভাবিকভাবে উদ্দীপকের আগে উপস্থাপিত করতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ ধরো হয়তো বাড়িতে বেড়াল পোষো, বা হয়তো বাড়িতে কুকুর না পুষলেও হয়তো রাস্তার কুকুরকে খাওয়াও, ঠিক আছে, দেখবে যে তোমাকে দেখলেই বা তোমার গলার আওয়াজ শুনলেই তারা চারিদিক থেকে ছুটে তোমার কাছে চলে আসবে। বা হয়তো তুমি রাস্তার মধ্যে তুমি হয়তো প্রতিদিন ভাত খাওয়ার পর কিছুটা পরিমাণ অবশিষ্ট ভাত বা যেটুকু তুমি খেতে পারো না, সেটা রাস্তার কুকুরদেরকে দিয়ে দাও, ধরো বাড়ির গেট থেকে বেরিয়ে কুকুর বা বিড়ালদের দিয়ে দাও। তো এটা একটা স্বভাব বা ভালো স্বভাব তোমার রয়েছে। এবার দেখবে ওই যে ধরো একটা স্টিলের বাটি বা স্টিলের থালাতে করে তুমি খেতে দাও, এবং সেই থালাকে যখন তুমি দাও, সেখানে একটা ঠং ঠুং করে শব্দ হয়। এর পরবর্তীতে যদি এরকম কন্টিনিউ করে যাও, দেখবে একটা টাইমে শুধু একটা ফাঁকা থালা নিয়ে গিয়ে রাস্তায় একবার ঠক করে ঠুকলে যে ঠং শব্দ হবে, সেটা শুনেই আশেপাশের কুকুরেরা তোমার কাছে চলে আসবে। তার কারণ তারা মনে করবে এই শব্দ মানেই কি খেতে দিচ্ছে আমাকে বা খাবার নিয়ে এসেছে, তাই না? এই শব্দ মানেই খাবার নিয়ে এসেছে। তো তো কি তো কি এই জিনিসটা যে হলো তোমার সাথে, এটাও কিন্তু এক ধরনের অনুবর্তন।
প্যাভলভ এই জিনিসটাই করেছিল, তোমাকে যেটা আমি বললাম থালা বাটি নিয়ে, প্যাভলভ সেটা করেছিল ঘন্টা নিয়ে। এবার যদি তুমি কোনো একটা কুকুরকে বা বিড়ালকে সাপোজ খাবারটা আগে দিয়ে দাও, সে মন ভরে খাচ্ছে, তারপরে তুমি তার কানের কাছে গিয়ে যতই ঘন্টা বাজাও, থালা বাজাও, চিৎকার করো, সে আর কোনো দিকে মন দেবে না, কারণ সে রিইনফোর্সমেন্ট আগে পেয়ে গেছে, সে তার আনন্দের বিষয়টাই পেয়ে গেছে, খাবার পেয়ে গেছে, তাই সে কোনো ভ্রুক্ষেপ করবে না তুমি থালা বাজাচ্ছ না ঘন্টা বাজাচ্ছ। সেই জন্য অনুবর্তনের বৈশিষ্ট্য হলো যে জিনিসটার অনুবর্তন করতে চাইবে, হয়তো তুমি চাইলে যে তুমি যখন ঘরের লাইট জ্বালবে তখনই যেন বেড়াল তোমার ঘরে চলে আসে, তো এই লাইটকে সর্বপ্রথম খাবার দেওয়ার আগে রাখতে হবে। প্যাভলভ চেয়েছিল যে ঘন্টার শব্দ শুনেই যেন কুকুরের মুখে লালাক্ষরণ শুরু হয়, তাই ঘন্টার শব্দটাকে খাবার দেওয়ার আগে রেখেছিল, আগে ঘন্টা বাজিয়ে তারপর খেতে দিয়েছে। যদি উল্টোটা করতো, খেতে দেওয়ার পর ঘন্টা বাজাতো, জীবনে কখনো অনুবর্তন হতো না। ঠিক আছে, তো এটা হচ্ছে অনুবর্তনের বৈশিষ্ট্য, যে কৃত্রিম উদ্দীপক যেটা ঘন্টার ধ্বনি বলো বা অন্য কিছু, সেটাকে সব সময় স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যের আগে রাখতে হবে। ঠিক আছে, আগে রাখতে হবে। এই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টার শব্দ দেওয়া হয়েছিল। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় কি না, স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চাইতে বেশি হতে হবে। দেখো, একটা কুকুরের ঘন্টার শব্দ শুনে তার মনে আনন্দ হচ্ছে যে খাবার আসবে, সেই জন্য লালাক্ষরণ শুরু হলো, এবং খাবার দেখে লালাক্ষরণ শুরু হলো। কোনটায় কুকুরের বেশি আনন্দ হবে, কেবল ঘন্টার শব্দটা শুনলে নাকি খাবারকে চোখে দেখলে? অবশ্যই দেখো, খাবারকে চোখে দেখলে তার মনে বেশি আনন্দ হবে। মনে রাখবে, প্রতিটা সাধারণ উদ্দীপক সব সময়তে কৃত্রিম উদ্দীপকের থেকে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। ওকে, তোমাকে বলা হলো যে তুমি ভালো করে পড়া করো, তুমি যখন ধরো ছোট ছিলে, তোমাকে বলা হলো যে তুমি ভালো করে পড়া করো, তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেওয়া হবে, নতুন সাইকেল কিনে দেওয়া হবে। তার জন্য তুমি ভালো করে পড়া করতে শুরু করলে। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো, যে একটা নতুন সাইকেল এনে তোমার চোখের সামনে রেখে দেওয়া হলো, কিন্তু সেটাকে তালাবন্দি করে রাখা হয়েছে, এবং তোমাকে বলা হলো ভালো করে পড়া করে দারুণ রেজাল্ট করো, এই যে সাইকেলের চাবি সেটা তোমায় দিয়ে দেবো। তুমি চোখের সামনে সাইকেল দেখতে পাচ্ছ, তখন আরও বেশি ভালো করে পড়া করতে পারবে তুমি। ঠিক এরকমই কুকুরের হয়েছিল, যে কুকুর যখন কেবল ঘন্টার শব্দ শুনছে, সেটা শুনে তার যতটুকু না আনন্দ হচ্ছে, তার থেকে অনেক বেশি আনন্দ তার হয়েছিল যখন সে খাবারকে চোখে দেখেছিল। এই জন্য বলা হচ্ছে কি না, স্বাভাবিক উদ্দীপক সব সময়তে কৃত্রিম উদ্দীপকের থেকে অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে কোন উদ্দীপকটা বেশি শক্তিশালী, কোন উদ্দীপকটা বেশি শক্তিশালী। 3 নম্বর দেখো, নিরপেক্ষ উদ্দীপক ও স্বাভাবিক উদ্দীপক একই ক্রমে বারবার উপস্থাপিত করতে হবে। অর্থাৎ এমন করলে হবে না যে আমি সকালবেলাতে একবার ঘন্টা বাজিয়ে দিয়ে অফিস চলে গেলাম, অফিস থেকে বিকেলে ফিরে এসে খাবার দিলাম, তাহলে সারা জীবনে কখনোই অনুবর্তন হবে না, কখনো ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হবে না। ঘন্টা শব্দটা শোনা মাত্র খাবার দিতে হবে। কত সময়ের গ্যাপ থাকবে, হাফ সেকেন্ডের মধ্যে খাবার দিতে হবে। ঘন্টা বাজিয়ে তার হাফ সেকেন্ডের মধ্যে খাবার দিলে অনুবর্তন সব থেকে ভালো হয়। হাফ সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে খাবার দিতে হবে। ওকে, বেশি দেরি করলে কুকুর ভুলে যাবে ঘন্টার শব্দটা। তো এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে অনুবর্তনের রেস থাকতে থাকতে উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে। প্যাভলভের পরীক্ষায় ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতে খাবার দিতে হবে, অথবা অনুবর্তন সম্ভব হবে না। ঠিক আছে, এই যেটা বলছিলাম যে সকালবেলায় ঘন্টা বাজিয়ে চলে গেছে লোক, বিকেলে এসে খাবার দিচ্ছে, অনুবর্তন এই ঘন্টা যে শুনেছে কুকুর সেটাই ভুলে গেছে, তাহলে অনুবর্তন কি হবে, নষ্ট হয়ে যাবে, হবে না। এবার এই অনুবর্তনের একটা উল্টো অবস্থা আছে, সেটাকে বলা হয় অপানুবর্তন। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। অনুবর্তনের বিপরীত অবস্থার নাম কি, অপানুবর্তন। তো এই যে অপানুবর্তন, এই অপানুবর্তন জিনিসটা কি, অপানুবর্তন জিনিসটা কি, অপানুবর্তন জিনিসটা কি? দেখো, অপানুবর্তন হলো যে ধরো অনুবর্তন ঘটে গেছে, জাস্ট শোনো কথাটা, ধরো অনুবর্তন ঘটে গেছে, তুমি একটা কুকুর পুষেছো এবং তুমি তাকে প্রতিদিন ঘন্টা বাজাও খেতে দাও, ঘন্টা বাজাও খেতে দাও, এরকম করতে করতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে খেতে দিতে হচ্ছে না, তুমি ঘন্টা বাজালেই কুকুর যেখানে থাকছে দৌড়ে তোমার কাছে চলে আসছে, এবং আসার পরে তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে, খাবার জন্য ছটপট করছে, খাদ্য খাওয়ার জন্য। অর্থাৎ অনুবর্তন ঘটে গেছে, ঘন্টার শব্দ শুনেই তার লালাক্ষরণ হচ্ছে। এরকম পজিশনে এসে তুমি পরপর 1 মাস এমন করলে যে ঘন্টা বাজালে, কুকুর ছুটে এলো,
লালা নিঃসরণ হলো, সে খাবার খাওয়ার জন্য ছটপট করলো, কিন্তু তুমি তাকে কিছুই খেতে দিলে না। দ্বিতীয় দিন একই কাজ করলে, তৃতীয় দিন একই কাজ করলে, এরকম কন্টিনিউ করার পর কি হবে না, কুকুরটার মন ভেঙে যাবে, ঠিক, এবং কুকুরটা বুঝে যাবে যে আর মালিক আমাকে খেতে দেবে না। তার ফলে ওই যে অনুবর্তনটা হয়েছিল, ঘন্টার শব্দ শুনে লালা নিঃসরণ হচ্ছিল, ওটা আস্তে আস্তে থেমে যাবে, আবার সে আগের মতো হয়ে যাবে। ঘন্টার শব্দ শুনে কুকুর আর লালা নিঃসরণ কুকুরের ঘটবে না, ঠিক আছে, লালা নিঃসরণ ঘটবে না। তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটাকে অপানুবর্তন বলছে। অর্থাৎ অনুবর্তন হওয়ার পর আমরা যদি খাদ্য না দিই, তাহলে সেই অনুবর্তন আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ঘটনাটাকেই অপানুবর্তন বলে। দেখো বলা আছে, কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের অনুবর্তিত হওয়ার পর বিভিন্ন কারণে ওই অনুবর্তন লোপ পেতে পারে, হারিয়ে যেতে পারে। অনুবর্তন লোপের ঘটনাকে অপানুবর্তন বলে। যেমন দেখো, প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপকে পরিণত হওয়ার পর, অর্থাৎ যখন তা পুরোপুরি কুকুরের লালাক্ষরণে সক্ষম হবে, কয়েকবার ঘণ্টা দেওয়ার পর যদি খাবার না দেওয়া হয়, তবে কুকুরের লালাক্ষরণ ক্রমশ কমতে থাকবে এবং এক সময় আসবে যখন ঘণ্টার ধ্বনি হলে কুকুরের আর লালাক্ষরণ হবে না, অর্থাৎ কুকুরের লালাক্ষরণটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কুকুরের লালাক্ষরণ বন্ধ হয়ে যাবে। সেই টাইমটাকে আমরা কি বলবো, সেই টাইমটাকে আমরা বলবো অপানুবর্তন। ওকে, সেই টাইমটাকে আমরা বলবো অপানুবর্তন। সুতরাং এক্ষেত্রে কৃত্রিম উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ নষ্ট হয়ে গেল, এটি অপানুবর্তনের উদাহরণ। তাহলে আশা করি অপানুবর্তনের ব্যাপারটা বুঝে গেছো। এবার ধরো যে প্যাভলভ তার কুকুরটিকে প্রথমে অনুবর্তন ঘটিয়েছিল, তারপরে অপানুবর্তন ঘটালো। অপানুবর্তনে কি হলো, অনুবর্তনটা ভুলে গেল কুকুর, তারপরে তো তাকে আবার মনে করাতে হবে, তাই না, আবার তো তাকে মনে করাতে হবে। তাহলে অপানুবর্তনে যদি হারিয়ে যায়, কুকুর ভুলে যায়, তাহলে সেটা আবার ফিরিয়ে আনার একটা প্রসেস আছে, সেটাকে বলা হয় অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। নামটা বড় পারা, তাই না, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন, স্পন্টেনিয়াস রিকভারি অফ কন্ডিশনিং। এটা কি না, এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে প্যাভলভ অনেক দিন ঘন্টা বাজানোর পরেও কুকুরকে খাবার খেতে দেয়নি। এই কারণে কি হয়েছে না, এই কারণে কুকুরটি ভুলে গেছে এবং আর ঘন্টা বাজালে তার মুখ থেকে আগের মতো লালা নিঃসরণ হয় না, ঠিক আছে। এবার সেটা আবার ওই কন্ডিশনটা আবার আগের মতো আনার জন্য কি করা হলো, প্যাভলভ আবারও ঘন্টা বাজানোর পর কুকুরকে খাওয়া দিতে শুরু করলো, সেই প্রথমে যেমন করেছিল। দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে, আর আগের মতো অত সময় লাগলো না, কিছুদিনের মধ্যে আবার সেই অনুবর্তন ফিরে এলো, ঠিক আছে। এটা হচ্ছে অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। অনেক সময় দেখা গেছে কোনো অনুবর্তনের অপানুবর্তনের পর, অর্থাৎ অনুবর্তন ভুলে গেছে কুকুরটি, তারপরে যদি ঘটনায় পুনরায় আবার সেই আগের মতো একই পরিস্থিতিতে নিয়ে আসা হয়, তাহলে অপানুবর্তন প্রক্রিয়াটি পুনরায় ফিরে আসে। একে অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলে। প্যাভলভ পরীক্ষা করেছেন ক্ষুধার্ত কুকুরের ঘণ্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের অপানুবর্তনের পর কুকুরটিকে পুনরায় পরীক্ষামূলক পরিস্থিতিতে নিয়ে এলে অল্প আয়াসে, অর্থাৎ অল্প পরিশ্রমেই কুকুরটির অনুবর্তন আগের মতো আবার হয়ে যাচ্ছে। তাহলে সহজ কথায় কি, এই যে স্পন্টেনিয়াস রিকভারি অফ কন্ডিশনিং, এই জিনিসটা কি না, যখন প্যাভলভের পরীক্ষাতে কুকুরের এই যে অপানুবর্তন ঘটেছে, অর্থাৎ অনুবর্তন ভুলে গেছে, সেই অনুবর্তনকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার যে প্রসেস, সেটাকে অপানুবর্তন বলা হচ্ছে। অনুবর্তনের পুনঃস্থাপন, এই জিনিসটা কি, অনুবর্তনকে সজীব রাখতে হলে একটানা খাদ্য না দিয়ে থাকবো এমন করলে হবে না, ঠিক আছে। অনুবর্তনকে বাঁচিয়ে রাখতে গেলে, যেমন দেখবে অনেক সময় কি করা হয়, যে বাজার থেকে সস্তাতে কোনো মাছ কেনা হলে সেই মাছকে জিইয়ে রাখা হয়, জলের মধ্যে বাঁচিয়ে রাখা হয় অনেক দিন ধরে, তাই না। হয়তো কোনো একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে রাখা হয়, বা পলিথিনের ব্যাগের মধ্যে জল দিয়ে মাছকে রাখা হয়, তার ফলে অনেক দিন বেঁচে থাকে মাছটা, এবং প্রয়োজনে 2 দিন বা 4 দিন পরে সেই মাছকে রান্না করা হয়। ঠিক সেরকম এই যে অনুবর্তনকে অনেকটা ওই রকমভাবে জীবন্ত রাখার জন্য এক টানা অনেক দিন খাবার দেব না এমন না করে মাঝে মাঝে খাবার দিতে হবে।
অর্থাৎ ঘন্টা বাজালাম আজকে, ঘন্টা বাজানোর পর কুকুরের লালাক্ষরণ হলো, খাবার দিলাম না। কালকেও একই রকমভাবে খাবার দিলাম না। পরশু দিনকে খাবার দিলাম, তারপরে আবার দুদিন খাবার দিলাম না, তারপরের দিন আবার খাবার দিলাম। এই যে ঘটনাটা, এতে আমার খাবারও কম লাগছে, আবার কুকুর তার আগের শেখা আচরণটা ভুলছেও না। ঠিক আছে, এটা হচ্ছে অনুবর্তনের পুনঃস্থাপন। এটা হচ্ছে কি অনুবর্তনের পুনঃস্থাপন, রিইনফোর্সমেন্ট বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এই ঘটনাকে অনুবর্তনের পুনঃস্থাপন বা পুনঃসংযোজন বলা হয়। যেমন প্যাভলভের পরীক্ষায় অনুবর্তন সক্রিয় থাকা অবস্থায় মাঝে মাঝে ঘন্টার ধ্বনির সঙ্গে খাবার দেওয়া হয়, তাহলে অপানুবর্তন ঘটে না, অর্থাৎ অনুবর্তন ভুলে যায় না। তো এইটুকু ছিল ছোট্ট বারা আমাদের প্যাভলভের থিওরি। এরপরে কিছু প্রশ্ন আছে, এই থিওরি থেকে কারোর যদি কিছু আটকায়, কোনো অসুবিধা থাকে তাহলে বলো, আমি আরেকবার সেটা ক্লিয়ার করে দেব। আর না হলে আমরা এবার এমসিকিউ প্র্যাকটিস করব। বলো, বোঝা গেছে? জয়ন্ত, কুন্তল, সাদেকা, মিতা, ভেরি গুড, কুনাল, প্রিয়তোষ। বলো। হুম। না, আপার প্রাইমারির জন্য রিসেন্ট একটা ছায়া প্রকাশনী বেরিয়েছে পরশু দিনকে। ওটা কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, দেখবে। ফ্লিপকার্টে সার্চ করো আপার প্রাইমারি ছায়া প্রকাশনী, দেখবে দেখাচ্ছে, মনে হয় 600 টাকার মতো দাম। বা লীলা রয়েল আছে আপার প্রাইমারি, ওটাও কিনতে পারো, ব্রাইট একাডেমির, ওটাও ভালো। ওটাই পার্ট পার্ট করে আছে, মানে একটা বই আছে ওনার শুধুমাত্র ওই জেনারেল স্টাডিজের জিকেটা, একটা বই আছে তোমার ইয়েটা, ওই সিডিপি এসবগুলোর। ওটা আলাদা করে দুটো বই কিনতে হবে তাহলে তোমাকে। হুম। বলো, কুন্তল। হ্যাঁ, সেরকমই হচ্ছে, দেখা যাচ্ছে তাই। এবার পেডাগজি 15টায় দেবে কি না সেটা নিশ্চয়তা নেই। কিছু কিছু থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল স্টাডিজেও তোমাদের 20 নম্বর পেডাগজি থাকবে 60 নম্বরের মধ্যে, আপারে। আচ্ছা। হ্যাঁ, বলো। পাওয়া যাচ্ছে মানে এই বছরের শেষের দিক ছাড়া হয়তো হবে না, তার আগে ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাই হয়তো হতে পারে। বা তোমরাও জেনে যাবে নভেম্বরের মধ্যে, আশা করি জানতে পেরে যাবে। হুম। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। না, হবে না। তার কারণ ওই একটা মনে হয় দিয়েছিল, তাই না, যে বিএড দিয়ে তোমার টেট পাস করলে তো এই রিক্রুটমেন্টে তো করতে দেয়নি ফর্ম ফিল আপ, বোধহয় চলছে যেটা একটা ভ্যাকান্সি। হ্যাঁ। না, এখনো পর্যন্ত কোর্টে যা হয়ে আছে তোমাকে ওটা ভ্যালিড হবে না, কারণ ওটা বিএড দিয়ে যেহেতু পাস করা, তো তোমাকে নতুন করে আবার পাস করতে হবে। এবার পরবর্তীতে কেস টেস হয়ে হতে পারে, সেটা পরের ব্যাপার। এখনো পর্যন্ত সেরকম নিয়ম হয়নি। তো এটা তোমার আরেকবার পাস করাই ভালো, যেহেতু তোমার অভিজ্ঞতা আছে, তোমার পক্ষে সুবিধাও হবে। হ্যাঁ, হ্যাঁ, ওরকমই করে প্রতিটা বছরই, ওই 2-3 বছর পরে সার্টিফিকেট দেয় ফাইনাল ইয়ারের। এই যেমন ধরো 19-21, যারা আমার আগের দিন একজনের সাথে কথা হচ্ছিল, তো 21 সালে তাদের শেষ হয়েছে, 2025 সালে সার্টিফিকেট দিয়েছে। যদিও সার্টিফিকেটের জন্য চাকরি বাকরি আটকায় না। ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেয়নি? ও, আচ্ছা। দিয়ে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো এবার কিছু প্রশ্ন উত্তর করি।
আচ্ছা বলো, প্রথম প্রশ্ন বলো, এটার উত্তর কি হবে? বলো, ভালো করে পড়ো এবং পড়ে বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে প্যাভলভের অনুবর্তন তত্ত্বকে এস টাইপ লার্নিং বলা হয়। এটা ঠিক না ভুল তোমরা বিচার করো। এই তত্ত্বে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, এস আর বন্ড তৈরি হয়। এটা ঠিক না ভুল সেটাও বিচার করো। দেন উত্তর বলো কোনটা হবে। এ নাম্বার হবে, ভেরি গুড। তারপরে বলো 2 নম্বর বলো। প্রাচীন অনুবর্তন তত্ত্বে কোন ধরনের শেখাকে বোঝায়? এখানে অপশন বি হবে, অ্যাসোসিয়েশন লার্নিং, সহযোগী শিখন। ট্রায়াল অ্যান্ড এরর থর্নডাইকের। 3 নম্বর বলো। এক্সটিংশন ঘটলে অনুবর্তিত প্রতিক্রিয়া এক্সটিংশন মানে হচ্ছে ওই যে অপানুবর্তন, ঠিক আছে? অপানুবর্তন ঘটলে অনুবর্তিত প্রতিক্রিয়া চিরতরে হারিয়ে যায়। কৃত্রিম উদ্দীপক আর কখনো প্রতিক্রিয়া ঘটাতে পারে না। কোনটা ঠিক কোনটা ভুল, নাকি দুটোই ভুল দুটোই ঠিক, সেটা দেখো। কে বললো দুটোই ভুল? এক্সটিংশন ঘটলে অনুবর্তিত প্রতিক্রিয়া চিরতরে হারিয়ে যায়, এটা ভুল। কৃত্রিম উদ্দীপক আর কখনো প্রতিক্রিয়া ঘটাতে পারে না, আরও ভুল। এ এবং আর দুটোই মিথ্যা হবে। ঠিক, এখানে অপশনটা ভুল, উত্তরটা ভুল আছে। তার কারণ দেখো, অপানুবর্তন ঘটলে চিরতরে হারিয়ে যাচ্ছে এমন তো নয়, আবার তো স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ফিরে আসতে পারে, তাই না? এখানে সঠিক উত্তর হবে অপশন বি। চারেরটা বলো। কোনটা? প্যাভলভের তত্ত্বকে প্যাসিভ লার্নিং বলা হয়। আচ্ছা, এখানে প্রাণীকে কেবল উদ্দীপক গ্রহণ করতে হয়, প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে ঘটে। আচ্ছা, বাকিদের কার কোনটা মনে হচ্ছে? এখানে এ হবে, এ এবং আর দুটোই সত্য। প্যাভলভেরটাকে বলা হয় প্যাসিভ লার্নিং। সক্রিয় অনুবর্তন কোনটা? স্কিনারের। সক্রিয় মানেই তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ স্কিনারের। আচ্ছা, তারপরেরটা বলো 5 নম্বর। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের সীমাবদ্ধতা নয় কোনটা? বলো কোনটা সীমাবদ্ধতা নয়? কেবল মেকানিক্যাল প্রতিক্রিয়া শেখায়, সীমাবদ্ধতা নয় বলেছে। আচ্ছা, বাকিরা কি বলছো বলো। নয় কোনটা সেটা খুঁজো, হয় নয়। এখানে সঠিক উত্তর হবে ডি, সৃজনশীলতা এবং সমস্যার সমাধানকে জোর দেয়। এটা তো ভালো দিক, এটা তো কোনো সীমাবদ্ধতা নয়, তাই না? 6 নম্বর বলো। শিক্ষামূলক ক্ষেত্রে ক্লাসিক্যাল কন্ডিশনিং সব থেকে বেশি প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে এদের মধ্যে? শৃঙ্খলা শিক্ষা অভ্যাস গঠন, ভেরি গুড, এটা হবে সঠিক উত্তর। হ্যাঁ। 7 নম্বর বলো। নয় বলেছে, কিন্তু নয়গুলো হয়গুলো এগুলো খেয়াল করবে। কন্ডিশন স্টিমুলাস আর আনকন্ডিশন স্টিমুলাস, এটা কোনটা? এটা হচ্ছে খাদ্য। আনকন্ডিশন স্টিমুলাস হচ্ছে খাদ্য। তাহলে কোনটি কন্ডিশন স্টিমুলাস নয়? কন্ডিশন স্টিমুলাস নয় কোনটি, কি হবে? বিয়েরটা হবে, খাবার দেখা, কারণ এটা আনকন্ডিশন স্টিমুলাস। 8 নম্বর বলো।
হ্যাঁ, এখানে ডি হবে, ডি। ন ন- হ্যাঁ, 9 নম্বর বলো, ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রক্রিয়ায় সবচেয়ে কার্যকর সময়ের ব্যবধান কত সেকেন্ড হয়? 0.05 সেকেন্ড, ভেরি গুড। 10 নম্বর বলো, লাস্ট প্রশ্ন বলো, 10। প্যাভলভের পরীক্ষায় ঘন্টার শব্দ কোনটার প্রতীকের মধ্যে? অনুবর্তিত উদ্দীপক বলছো, ঘন্টার শব্দ। হুম, সঠিক উত্তর। আচ্ছা, তারপর বলো 11 নম্বর, প্যাভলভের পরীক্ষায় খাদ্য হলো কোনটা? ভেরি গুড, খাদ্য হলো স্বাভাবিক উদ্দীপক। 12 নম্বর বলো, প্রাচীন অনুবর্তনে খাদ্য দেখে কুকুরের লালা ক্ষরণ, খাদ্য দেখে এটা কোন ধরনের প্রতিক্রিয়া হবে? স্বাভাবিক না নিরপেক্ষ? স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ এটা একটা সাধারণ ঘটনা। স্বাভাবিক প্রতিক্রিয়া। তারপর একটা বলো, লিটল অ্যালবার্ট পরীক্ষাটি দেখিয়েছিল কি? সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, অনুকরণ। এই অ্যালবার্ট নামক একটা শিশু ছিল, ঠিক আছে? এটা তো পড়োনি তোমরা, বলে দিই। তো এই অ্যালবার্ট নামক এই শিশুর উপরে প্যাভলভ একটা পরীক্ষা করেছিলেন, এরকমই যেমনটা কুকুরের উপর করেছিলেন সেই ধরনের। তিনি মানুষের ক্ষেত্রে বুঝতে চেয়েছিলেন। তো এটাই প্রাচীন অনুবর্তন বা প্যাভলভের সঙ্গেই জড়িত, মনে রাখবে। 14 নম্বর বলো। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন বি, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। 15 নম্বর বলো, নিম্নলিখিত কোনটি প্রাচীন অনুবর্তনের সবচেয়ে অকার্যকর কাজের নয় কোনটি? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। আর নেই, ঠিক আছে। এতদূর পর্যন্ত প্রশ্নগুলো আমি কিছুটা কঠিনই রেখেছিলাম বেছে বেছে তোমাদের, যাতে একটু চ্যালেঞ্জিং হয় ব্যাপারটা। যাই হোক, এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেল এই চ্যাপ্টারটা। কারো কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা থাকলে বলো, আমরা এবার ক্লাসটিকে শেষ করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট।